চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কাহিনিক অডিও বুকের প্রতিষ্ঠাতা পরিচালক ইমরাত জুলকারনাইনের কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম, যেটা আসলে শুরুতেই বলছিলাম যে কাহিনিক অডিও বুক, যেমন বই পড়তে আমরা আসলে বেশি ভালোবাসি, কিন্তু এখন বই পড়ার থেকে চাইলে আমরা কানে নিয়েও শুনতে পারি। তো এই কাহিনিক অডিও বুকের আসলে পরিকল্পনাটা কিভাবে এসেছিল যদি একটু বলতেন আমাদের। অডিও বুকের ব্যাপক একটি জনপ্রিয়তা বেড়েছে গত 10-15 বছরে। তার কারণটা খুব সহজ, মানে মানুষ চিরায়তভাবেই গল্প শুনতে পছন্দ করে। দেখেন যে অডিও ফর্মে গল্প, পুঁথি, যাত্রা, পালা, কবিগান, গীতিকার ফর্মে কিন্তু বাংলাদেশে সবসময় ছিল, সারা বিশ্বেও আছে। ধরেন রবিনহুডের মতো গল্প কিন্তু আসলে একটি ব্যালাদ, হ্যাঁ, উপকথা। তো এই গল্প শোনাটাকে একটা প্রযুক্তিগতভাবে ট্রান্সফার করার মতো প্রযুক্তিটা আমাদের হাতে ছিল না, কিন্তু এই মোবাইল প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধনের ফলে এটা এখন খুব সহজ হয়ে গেছে। ইন্টারনেট প্রযুক্তির ব্যাপক উন্নতি সাধনের ফলে ইন্টারনেট অনেক ফাস্ট হয়েছে, মোবাইলগুলো অনেক ফাস্ট হয়েছে এবং অডিও কোয়ালিটি অনেক ভালো হয়েছে। তো ফলে এখন সারা বিশ্বেই অডিও বুকের চাহিদা বাড়ছে। কিন্তু যোগাযোগটা কিন্তু মানুষের ওই চিরায়ত অভ্যাসটার সাথে যোগ করা, যে গল্প শুনতে ভালোবাসি, ছোটবেলায় যেমন মার মুখে, দিদির মুখে গল্প শুনতাম, ঠিক সেটাই আমরা এখন একটি মানে ফর্মালি প্রতিষ্ঠিত ন্যারেটরদের মাধ্যমে, বাচিক শিল্পীদের মাধ্যমে আমরা অ্যাপের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছি বাংলা ভাষাকে। কিন্তু যেটা আসলে আমরা দেখতে পাই যে আমরা তো আসলে বইটাকে এতদিন ধরে পড়তেই আসলে বেশি ভালোবাসতাম, তো সেটা আসলে অডিও আকারে সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা, সেটা আসলে হঠাৎ করে কিভাবে আসলো? যেহেতু এটা আসলে বাংলাদেশে একদমই নতুন, বিশ্বে এটা আসলে অনেক পরিচিত হলেও বাংলাদেশে তো এটা নতুন এসেছে, সেক্ষেত্রে এটা কি আসলে চ্যালেঞ্জ ছিল কি প্রথম দিকে? চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমাদের প্রস্তুতিটা খুব ভালো ছিল। আমরা প্রথমে নিজেদেরকে প্রশ্ন করছি কেন করব। প্রথম কথা হচ্ছে যে বাংলা পৃথিবীর মতান্তরে ষষ্ঠ বা সপ্তম সবচেয়ে বেশি ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে এমন একটি ভাষা। সেই ভাষা কিন্তু সারা বিশ্বে পরিচিত না। কারণ যখন আমরা আবার শক্তিধর ভাষা বা প্রভাবশালী ভাষার ইন্ডেক্স দেখি, তখন কোনো কোনো গবেষণায় দেখা যায় যে 50-এর মধ্যেও নেই বাংলা। তো বিশ্বের মানে সপ্তম সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা, কিন্তু তার শক্তিমত্তা এসে 50-এর মধ্যেও নেই। আবার কোনো কোনো স্টাডিতে হয়তো 40-এর মধ্যে আছে, 39-40 নম্বরে আছে। তো আমরা বাংলা ভাষাকে জনপ্রিয় ভাষা বা শক্তিধর ভাষা করছি। তো এখন কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে বাংলা ভাষাকে বিশ্বে সমাদৃত করতে হবে এবং এটার শক্তিমত্তাকে বাড়াতে হবে, এটার ইনফ্লুয়েন্সটাকে বাড়াতে হবে, প্রভাবকে বাড়াতে হবে। তো এই জিনিসটাই করার জন্য আমাদের প্রথম চেষ্টা যে সারা বিশ্বে ছড়িয়ে থাকা যে কোটি কোটি বাঙালি, মানে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ সবচেয়ে ঘনবসতি, তারপর সারা বিশ্বের প্রতিটি কোণাতেই বাংলাদেশি আছে। যেমন আমরা ফিনল্যান্ড থেকে সাবস্ক্রিপশন পেয়েছি। হ্যাঁ, তো এটাই উদ্দেশ্য যে সবাইকে বাংলা ভাষাটা পৌঁছে দেওয়া, আবার বাংলা সাহিত্যকে নানান ভাষায় অনুবাদ করে ভবিষ্যতে পৌঁছে দেওয়া। ডিজিটাল মাধ্যমটা অনেক দ্রুত পৌঁছাতে পারে, বই পড়ার সাথে কোনো বিরোধ নেই, কিন্তু ডিজিটাল মাধ্যমে সাথে সাথে পৌঁছে দেওয়া যায়, কিন্তু একটা প্রিন্টেড বুক খুব সহজে পৌঁছাতে পারে না। আর অডিও বুক অনেক কাজের মাঝখানে শোনা যায়, রান্না করতে করতে শোনা যায়, গাড়ি চালাতে শোনা যায়, বাসে ট্রাভেলিংয়ে শোনা যায়, প্লেনে শোনা যায়। সো আমাদের অ্যাপে বই ডাউনলোড করে অফলাইনেও শোনা যায়। তো ফলে এটার অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি। তো এটার আসলে কতদিন হলো? চিন্তার বয়স তো 2 বছরের উপরে, কোম্পানির বয়স প্রায় 1.5 বছর, আর অ্যাপের বয়স মাত্র 6 মাস। আমরা 2023-এর 16ই ডিসেম্বর জাস্ট মুক্তিযোদ্ধাদের প্রতি একটু শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আমরা খুব ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে আমরা অ্যাপটা লঞ্চ করি। আচ্ছা। আর তারপর প্রথম প্রেস কনফারেন্স করি হচ্ছে জানুয়ারিতে, 29শে জানুয়ারি। আচ্ছা। তারপর বই মেলায় আমরা সরব উপস্থিতি ছিল আমাদের, সেখানে আমরা অনেক মানুষ খুব সাদরে গ্রহণ করেছে আমাদের এই অ্যাপ। তো এই যে 6 মাস হলো, এখন তো যারা শ্রোতা আছেন, পাঠক শ্রোতা যারা আছেন, তারা তো নিশ্চয়ই শুনছেন, তো তাদের কাছ থেকে আসলে সাড়া কেমন পাচ্ছেন বা তাদের প্রতিক্রিয়া কেমন? অভূতপূর্ব এক অর্থে, মানে আমরাও ভাবতে পারিনি যে মানুষ এত ভালোভাবে নেবে। অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এটা তো একটা পুরো একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, মানে আমাদের
কোয়ালিটি কন্ট্রোল করতে চাই, প্রথমে অ্যাপটাকে শক্তিশালী হতে হবে। তো এটার যে আমাদের যে মূল উদ্যোক্তা বা মূল যিনি স্বপ্নদ্রষ্টা ইফতেখার আলম ইভান, ও হচ্ছে মানে সিটি গ্রুপ এনএ, নিউ ইয়র্কের যে সিটি গ্রুপ এনএর গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্টের ম্যানেজিং ডাইরেক্টর। আচ্ছা। সো হি ইজ মানে হি ইজ রিগার্ডেড ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড মানে আমেরিকান স্ট্যান্ডার্ডে ওকে বেস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ধরা, ওয়ান অফ দ্য বেস্ট ধরা। ওর হচ্ছে এটা প্রথম, আমরা স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড। তো আমাদের মধ্যে থেকে আমরা এই মধ্যবয়সে হঠাৎ বললাম যে বাংলা ভাষার জন্য একসাথে কিছু একটা করি। আচ্ছা, তার মানে বলা যায় যে কাহিনিক অডিও বুকের স্বপ্নদ্রষ্টা ইফতেখার আলম ইভান। হ্যাঁ, মানে ও প্রথম একটা তৈরি করেছে, তারপর আমাদেরকে এক করেছে। ও তো নিউ ইয়র্কে থাকে, আর সাথে আমরা বাংলাদেশ থেকে এটা অপারেশন করছি। আচ্ছা। আমরা কতগুলো স্কুল ফ্রেন্ড একসাথে হয়েছে, আর আমাদের সাথে আমাদের যে অনেক বয়সে বড় হলেও যিনি মনে এবং মননে খুব চিরতরুণ মুক্তিযোদ্ধা হামিদ ভাই আমাদের সাথে আছেন। আচ্ছা, আমরা 6 জন প্রতিষ্ঠাতা পরিচালক। তো এই যে এটা বলছিলেন যে এটার ভাবনাটা আসলে 2 বছরের, তো এই ভাবনাটা আসলে প্রথম এসেছিল কিভাবে, হঠাৎ করেই কি? না, হঠাৎ করে না, মানে আমরা কথা বলতে বলতে, বন্ধুরা গল্প করতে করতেই মনে হলো যে অডিও বুকের একটা সম্ভাবনা আছে এবং বাংলা ভাষাকে দ্রুত বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য, এবং এই অডিও বুকের যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা বাংলা ভাষার বইকে আবার অন্য ভাষায় অনুবাদ করে কিন্তু অন্য ভাষাতেও দিতে পারবো এই প্ল্যাটফর্ম থেকে। তো ফলে বাংলা ভাষার যে মানে যে ব্যাপক ঐতিহ্য, 1400 বছরের পুরনো একটা ভাষা, কিন্তু আপনি খোঁজ করে দেখেন যে হার্ডলি, মানে আমি জানি না সংখ্যাটা আমার জানা নেই, কিন্তু সারা বাংলা ভাষার শপাচিক বইও ইংরেজিতে অনুবাদ হয়েছে কিনা সন্দেহ। আর রাশিয়ান বা পর্তুগিজ বা স্প্যানিশ ভাষায় তো সংখ্যা আরও কম, ইংরেজিতে হয়তো একটু বেশি, কারণ ইংরেজিতে এখন স্বপ্নদিত হয়ে অনেক লেখক, নতুন লেখকরা নিজেরাও করছেন অনুবাদ। তো আর ধরেন বড় বড় পাবলিশার যারা ওয়ার্ল্ডের, তারা সবাই ইন্ডিয়াতে উপস্থিত আছে, তারা কিন্তু ইন্ডিয়ান বই করছে, বাংলাদেশের বই কিন্তু কেউ করছে না। তো আমরা এটাকে একটা দায়িত্ব মনে করলাম যে বাংলা ভাষাকে আমরা পৌঁছে দিতে চাই সব জায়গায়। আচ্ছা, একজন পাঠক হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে কাহিনিক অডিও বুক, এই অ্যাপে যদি আসলে আমরা ঢুকতে যাই, তো সেক্ষেত্রে আসলে আমরা বইগুলোকে কিভাবে দেখতে পাবো? সেটা কি আসলে মানে রিডিং আকারেই আমরা শুনতে পাবো, নাকি একটু নাটকীয় স্টাইলে আপনারা গল্পগুলোকে বলবার চেষ্টা করেছেন? প্রথম কথা হচ্ছে যে এটা নিয়ে আমাদের দীর্ঘ ডিবেট হচ্ছে, তর্ক হচ্ছে। আমাদের কোনো ধারণাই ছিল না যে বাংলা অডিও বুক কিভাবে পড়তে হবে। এমনিতেই বাঙালিরা একটু আবেগপ্রবণ জাতি, একটু নাটকীয়তা পছন্দ করে, কিন্তু আবার অডিও বুকের যে আন্তর্জাতিক ফর্ম, সেটা কিন্তু অনেক বেশি মানে সাহিত্য কেন্দ্রিক, ভাষা কেন্দ্রিক, খুব ড্রামা কেন্দ্রিক না। তো আবার ধরেন যেই মডেলগুলো কয়েকটা ছিল, ধরেন ভারতেও রেডিও মির্চি টিচি, সানডে সাসপেন্স, তারা অনেক নাটকীয় করে করছে। তো আমাদের যে প্রকাশকদের সাথে কথা, রাইটারদের সাথে কথা এবং বাচিক শিল্পীর সাথে কথার মাধ্যমে যে কর্মশালাগুলো আমরা ধারাবাহিকভাবে করেছি, তাতে সবার কাছ থেকে একটা প্রত্যয় ব্যক্ত হয়েছে যে সাহিত্যিক যে রূপরস গন্ধ ধরে বইটা লিখেছেন, সেই রূপরস গন্ধটা বাচিক শিল্পীদের কণ্ঠে ধারণ করতে হবে। এখন এর মধ্যে কিছুটা মডুলেশন তো থাকবেই, যখন দুটো ক্যারেক্টার কথা বলছে তখন দুটো ক্যারেক্টারের মধ্যে একটু পার্থক্য থাকবেই বাচনভঙ্গিতে, এবং প্রত্যেকটা বাচিক শিল্পী তার মতো করে একটু নিজের করে বইটা করে নেবেন, যার জন্য আমরা একদম প্রফেশনাল বাচিক শিল্পীদের নিচ্ছি, যারা বাংলাদেশের থিয়েটারে এবং টিভি সিনেমায় একদম প্রতিষ্ঠিত এবং দীর্ঘদিন ধরে কাজ করছেন বিভিন্ন ধরনের বাচিক শিল্পী মাধ্যমে। তো আমাদের ধারণাই ছিল না যে অডিও বুকটা কিভাবে পড়তে হবে, কারণ ধরেন থিয়েটারের একটা গ্রামার আছে, একই ধরনের গ্রামারে সব জায়গায় থিয়েটার ট্রেনিং হচ্ছে। আবৃত্তির একটা গ্রামার আছে, আবৃত্তি ট্রেনিং হচ্ছে। অডিও বুকের জন্য আমরা ট্রেনিং এর দিকে যাইনি, আমরা শুধু কর্মশালা করেছি, আমরা পাইলট প্রজেক্ট হিসেবে কিছু বই করেছি, তারপর সেই বইগুলোকে আমরা নিজেরাই নিজেদের চুলচেরা বিশ্লেষণ করেছি। যারা পড়েছে তারাই নিজেরা আলোচনা করেছে আরো কিভাবে ভালো হতে পারে, আরো কিভাবে বইটা গল্প শোনার মতো হতে পারে, মানে যেই গল্পটা আমার শুনতে ভালো লাগবে, যেভাবে শুনতে ভালো লাগবে সেভাবে আমি পড়তে পেরেছি কিনা। সেভাবে করতে করতে আমরা নিজেরা নিজেদের একটা ফর্ম আবিষ্কার করেছি, তৈরি করেছি। এই অ্যাপে আপনাদের যে কয়টি বইয়ের সংখ্যা আছে, সেখানে আসলে কয়টি বই এই পর্যন্ত আপনারা প্রকাশ করেছেন, এবং সেগুলো আসলে বাছাই প্রক্রিয়াটা কিভাবে করছেন? হ্যাঁ, কিউরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই জরুরি হচ্ছে কিউরেশন করা। আমরা প্রথমেই কিউরেশনের যে ফিলসফিটা নিয়েছি যে এখানে সব বয়সের মানুষের জন্য, একদম টডলার থেকে শুরু করে, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সিরিয়াস পাঠক যারা, সবার জন্য বই থাকতে হবে। এখানে শুধু চটুল
ধরনের বই থাকবে তা না, মানে এখানে সিরিয়াস আলোচনা থাকবে, এখানে সিরাজুল ইসলাম চৌধুরী থাকবেন, এখানে থাকবেন বদরুদ্দীন ওমর থাকবেন, এখানে নম চমস্কি থাকবেন, আবার সাথে এখানে মাসুদ রানা থাকবে, এখানে সব ধরনের বই থাকবে, হুমায়ুন আহমেদ থাকবে, সব মানে ইন বিটুইন যত ধরনের আছে। এখানে বাচ্চাদের বই থাকবে, শিশুদের বই, যেমন রুজদের শিরোপকথা আমাদের খুবই জনপ্রিয় বই, বাচ্চাদের জন্য মারা কিনছে, তো আমরা করেছি সেটা। তো সব বয়সের মানুষের জন্য এবং সব ধরনের জনরার জন্য আমরা 28টা জনরা আছে আমাদের। আমাদের অ্যাপের মধ্যে ডিসকভার বলে একটা অপশন আছে, সেখানে গেলে পাঠক মানে লেখক ধরে বই চুজ করা যায়, জনরা ধরে বই চুজ করা যায়, প্রকাশক ধরে বই চুজ করা যায়, আবার ধরেন ন্যারেটর ধরে, যেমন কোনো একজন ন্যারেটর বাচিক শিল্পী আমাদের, তার পড়া আমার খুব ভালো লাগছে, সে কি বই পড়েছে সেটা ধরেও বই আমি সিলেক্ট করতে পারি, আমি উইশ লিস্টে রাখতে পারি, আমি কিনতে পারি, প্রতিটা বইয়ের স্যাম্পল শুনতে পারি এবং চাইলে প্রিয়জনকে উপহারও দিতে পারি। তো বাছাইয়ের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে মানে ধ্রুপদ সাহিত্যের যে জনপ্রিয় বইগুলো আছে, মানে একদম বঙ্কিমচন্দ্র, উপেন্দ্র রায় চৌধুরী, রবীন্দ্রনাথ থেকে শুরু করে এখানে যারা আছেন সেই সব সাহিত্যের তো রাখার জন্য মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, সেগুলো রাখতে। আবার এর পরের যে জেনারেশন তৈরি হয়েছে বাংলাদেশের হাত ধরে, সৈয়দ শামসুল হক, এদের বই থেকে সেলিনা হোসেন, হুমায়ুন আহমেদ, সবাইকে আমরা রিপ্রেজেন্ট করছি। বলছিলেন যে এই পর্যন্ত আসলে সারা একদম ইতিবাচক পেয়েছেন, তো তারপর একটু জানতে চাই যে এই যে অ্যাপটা একজন পাঠক প্রথমে কিভাবে কোথা থেকে আসলে সে ইনস্টল করবে, এটা যদি প্রক্রিয়াটা বলে দিতেন। অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে অ্যাভেলেবল, ওখান থেকে ডাউনলোড করা যাবে গুগল বা অ্যান্ড্রয়েড বা আইফোনে, এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিছুই না, জাস্ট প্রথমে একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে, কারণ আমরা পৃথিবীর 58টা দেশে তার নিজের কারেন্সিতে বই কেনার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, তার জন্য আমাদের অনেক মানে কাঠখড় পোড়াতে হয়েছে, এবং এটা ইভান ছাড়া হয়তো সম্ভবই হতো না, এটার মানে ব্রেক করেছে কিভাবে করতে হবে। তো ফলে কান্ট্রিটা সিলেক্ট করেই আমি ঢুকে সব বইয়ের শুনতে পারি। বই যদি কিনতে চাই তখন আমাকে একটু রেজিস্ট্রেশন করতে হবে, তখন আমি গুগল দিয়ে বা ফেসবুক দিয়ে রেজিস্ট্রেশন করতে পারি, ফোন নাম্বারটা দিলে একটা ওটিপি আসবে, কনফার্ম হয়ে যাবে অ্যাকাউন্ট দিয়ে, তখন ওখানে আমার একটা কাহিনিক ওয়ালেট আছে, আমি ওয়ালেটে আগে টাকা ভরেও বই কিনে ফেলতে পারি বা ডাইরেক্ট পারচেজও করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে কোনো সাবস্ক্রিপশন আছে কি, যেমন মাসিক বা বাৎসরিক এই ধরনের কোনো সাবস্ক্রিপশন? এখন আমাদের পার বই বিক্রি পার ইয়েতে কিন্তু সাবস্ক্রিপশন, প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেল এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি শেয়ার, এই দুটো ফিচার নিয়ে আমরা আসছি, মানে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের এগেইনস্টে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, কারণ আমরা ভেবে দেখেছি যে হাজবেন্ড ওয়াইফ দুজনেই দুটো বই, একই বই দুবার কিনবে, এটা বোধহয় ঠিক হচ্ছে না। তো ফলে আমরা ভেবেছি যে একজন বই কিনলে সে অন্তত 3জন ফ্যামিলি মেম্বারের সাথে বাচ্চার বন্ধু শেয়ার করতে পারবে। তো ওইরকম একটা প্রিমিয়াম মেম্বারশিপ 6 মাস এবং 1 বছরের প্রিমিয়াম মেম্বারশিপ একটা আনার চেষ্টা করতেছি। প্রিমিয়াম মেম্বারশিপের এগেইনস্টে আবার আমরা মানে আমরা যাই টাকা রাখি না কেন তার 10 গুণ টাকার বই অন্তত ফ্রি থাকবে আর কি, যেগুলা বিনামূল্যেই পড়তে পারবে এই সাবস্ক্রিপশন এগেইনস্টে। তো এই পর্যায়ে এসে আসলে এখন কাহিনী অডিও বুক নিয়ে আর কি স্বপ্ন দেখছেন? অনেক দেশের অনেক ভাষার বই বাংলায় অনুবাদ করে সেটা বাংলা ভাষায় নিয়ে আসা যেতে পারে, আবার একইভাবে বিভিন্ন বিদেশি সংস্থার সাথে যুক্ত হয়ে আবার বাংলা বইয়ের একটা প্রপার কিউরেটিং টিমের মাধ্যমে আমরা সিলেক্টেড 200-300 বইকে কিভাবে অন্তত বিশ্বের প্রথম 8-10টা ভাষায় আমরা অনুবাদ করে প্রচার করতে পারি, সেই ধরনের পরিকল্পনা আছে। কিভাবে তরুণদেরকে সংযুক্ত করতে পারি, যার জন্য আমরা কিছুদিন আগে পরীক্ষামূলকভাবে আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা বই মেলায় 3 দিনের জন্য ছিলাম, দেখার জন্য আগ্রহ, তো আমরা ওখানেও বেশ আগ্রহ পেয়েছি। তো এইভাবে আমরা এখন ঠিক করছি প্রতি মাসে আমরা 2-1টা কলেজে ক্যাম্পেইন করব এবং মানে বইয়ের ব্যাপারে কথা বলবো এবং তাদেরকে কিছু স্টুডেন্টদের সংযুক্ত করার জন্য নানা রকম ভাবে যুক্ত করব। তো সব শেষে আপনাদের এই কাহিনিক অডিও বুক এটা প্রসঙ্গে যদি আমাদের এই মুহূর্তে যারা দর্শকরা দেখছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমি তো খুবই চিরায়ত কথাই বলতে হবে যে বই পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু, বই মানুষকে নানান স্থানে নিয়ে যেতে পারে, তো এটা ছেড়ে দেওয়াটা ঠিক না, আর কোনো শিল্প মাধ্যমে এত সহজে সেটা পারে না। খুব চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ নাবিলা, ধন্যবাদ বাংলা ভিশনকে।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক সক্রেটিসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকের সারাটা দিন সবার জন্য শুভ কল্যাণময় হোক।